মাশরাফি বাহিনীকে সম্বর্ধনার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ। দেশ সেরা ব্যান্ড দলের অংশগ্রহণের পাশাপাশি থাকবে দেশীয় সংস্কৃতির নানা পরিবেশনা। অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও আধিপত্য ইয়াং টাইগারদের। প্রোটিয়া যুবাদের 140 রানে হারিয়ে সিরিজে 2-0 এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। আগামী মাসে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল, জানালেন বিসিবির উমেন্স উইং এর চেয়ারম্যান। এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার, সাবেক অধিনায়ক, সাংবাদিক ও ধারাভাষ্যকার রিচি বেনো আর নেই। বৃহস্পতিবার সিডনিতে রাতে ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি। দেখছিলেন খেলার সময়ের প্রধান শিরোনামগুলো। আর সময়ের নিয়মিত আয়োজনে এই খেলার সময় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, খেলাধুলার নানা বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপসম্পাদক মোস্তফা মামুন। মামুন ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। মামুন ভাই, আজকে আসলে কথা বলার অনেকগুলো বিষয়বস্তু আছে, আমরা সেই বিষয়ে আপনার সাথে আসলে কিছু কথা বলবো, তবে তার আগে কিছু প্রতিবেদন দেখে আসি। বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে জমকালো সম্বর্ধনা দিচ্ছে বিসিবি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সম্বর্ধনা দেওয়া হবে মাশরাফিদের। এরই মধ্যে এই অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতিও শেষ করেছে আয়োজকরা। শনিবার বেলা 2:30টায় দেশ সেরা ব্যান্ড দলগুলোর অংশগ্রহণের পাশাপাশি থাকবে দেশীয় সংস্কৃতির নানা পরিবেশনা। চলছে শেষ মুহূর্তের ঘষা মাজা। ব্যস্ত সময় পার করছেন সকলেই। সবটুকু মেধা উজাড় করে দিয়ে বানানো হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম বড় মঞ্চ। কারণ বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে বিশ্ব দরবারে লাল সবুজের পতাকাকে যে মাশরাফিরা উপরে তুলেছেন, তাই এই মঞ্চেই তাদের অভিবাদন জানাতেই বিসিবির পক্ষ থেকে এমন আয়োজন। মঞ্চ তৈরিতে আয়োজনের এতটুকু কমতি রাখেনি দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট ব্লুজ কমিউনিকেশন। রাতের আধারকে দূর করতে ব্যবহার করা হচ্ছে বিশ্বমানের সব আলোকসজ্জা। আর মঞ্চে থাকা টাইগারদের কণ্ঠস্বর দর্শকদের কাছে পৌঁছে দিতে লাগানো হয়েছে পর্যাপ্ত সাউন্ড সিস্টেম। বাংলাদেশ টিম কোয়ার্টার ফাইনালে উঠছে, সেই জন্য ওনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আমরা। তো আমাদের স্টেজটাও ওরকম একটু সেলিব্রেশন থিমে করা। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি, সাইডে লাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাইট টাইট ইউজ করে পুরোটা একটা সেলিব্রেশন মুড আনার চেষ্টা করেছি আর কি। স্টেজের মাপটা হচ্ছে আপনার লেন্থে আপনার 70 ফিটের মতো অ্যান্ড ডেপথে আপনার 45 ফিটের মতো গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় এলইডি ইউজ করেছি, এখানে হাইটেক লাইটিং সিস্টেম করা হয়েছে। তো আন্তর্জাতিক মানের কাছ থেকে আমরা অনেকটুকুই ক্লোজ। শনিবার বেলা 2:30টা থেকে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান, যা চলবে রাত 8টা পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে ও শেষে গান পরিবেশন করবেন দেশের নামকরা সব ব্যান্ড দলগুলো। শেষ বিকেলে মধ্যের সময়টুকুতে ফায়ার ওয়ার্কস ও আতশবাজির মাধ্যমে টাইগারদের দেওয়া হবে বহুকাঙ্ক্ষিত সংবর্ধনা। ফার্স্টে 3টা ব্যান্ড, তারপর আমরা বাংলাদেশ টিমকে কংগ্রাচুলেশনস জানাবো, এন্ড দেন লাস্টে উই কিক অফ, মানে এন্ডেড উইথ আদার 2 ব্যান্ডস। ব্যান্ড পারফরম্যান্স ক্রিপ্টিক ফিট, নেমেসিস, মাইলস, অর্থহীন এবং ওয়ারফিস। তবে সংবর্ধনার জন্য মঞ্চটি করা হয়েছে দক্ষিণমুখী, যার ফলে একসাথে অনেক দর্শক সামনাসামনি বসে টাইগারদের এমন আয়োজন দেখা থেকে বঞ্চিত হতে পারেন। যানজট বিবেচনায় এমন উদ্যোগ বলে দাবি দায়িত্বপ্রাপ্তদের। রাস্তার পূব দিকে অথবা পশ্চিম দিকে কোনো এক সাইডে করতাম, তাহলে আমাদেরকে বেসিক্যালি রাস্তাটা পুরোটা ব্লক করে কাজ করতে হয়। কিন্তু 2 দিনের জন্য ঢাকা শহরের একটা মেইন রোড আমরা ব্লক করে কাজ করলে আশেপাশে মানে ঢাকা শহর অলমোস্ট অচল হয়ে যায় আর কি। সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত পুরো সংবর্ধনা অনুষ্ঠানটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে টাইগারদের সম্বর্ধনা দিতে না পারাটা দুর্ভাগ্যজনক। আগে থেকে অবহিত করা হলে প্রয়োজনে নিজে থেকে সরে দাঁড়াতেন সম্বর্ধনার আয়োজন থেকে। তারপরও বন্দরনগরীতে মাশরাফিদের সম্বর্ধনা দিতে পারলে ভালো হতো বলে জানান মেয়র প্রার্থী ও বিসিবি সহ সভাপতি আজম নাসির। এতে বড় একটা অর্জন থেকে চট্টগ্রামের মানুষ বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন নাসির। আজ নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে একথা বলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দল অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এখন এটা তো চট্টগ্রামবাসীর জন্য তো একটা গৌরবের বিষয়। প্রথমবার সম্বর্ধনা দিতে যাচ্ছে চট্টগ্রামে। আমি মনে করি এটা তো একটা বড় অর্জনের সুযোগ। এখন যারা এটা সংকীর্ণতার পরিচয় দিয়ে এই কাজটি করেছেন, এবং আমিও চাই যে কোনো বিতর্কের মধ্যে আমি নিজেকে না জড়াতে, কারণ আমরা চাই নির্বাচন আচরণবিধি মেনে আমরা নির্বাচনী যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে চাই। আমার যাওয়াটা যদি কেউর কাছে এটা আপত্তিকর মনে হয়, এটা আমি না গিয়েও তো সম্বর্ধনা দিতে পারতাম। এটা আমি মনে করি এটা চট্টগ্রামবাসীকে বঞ্চিত করা হচ্ছে।
দর্শক, আপনারা জানেন যে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপসম্পাদক মোস্তফা মামুন। আমরা তার সাথে কথা বলতে চলে যাচ্ছি। মামুন ভাই, আসলে যে বাংলাদেশে টাইগারদের মানে সম্বর্ধনা দিতে এত আয়োজন, সেই টাইগারদের নিয়েই আসলে প্রথম প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে গিয়ে আসলে এই পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটাকে কেন্দ্র করে আমাদের দল ঘোষণা হয়েছে কিছুদিন আগে, তো এই দলে আসলে যে ধরনের পরিবর্তন আনা হলো, এটা কতটুকু যুক্তিযুক্ত মনে হয়েছে? কিংবা আরো কাউকে, রাজ্জাকের বিষয়টা কিংবা লিটন দাসের বিষয়টা, তিনি হয়তো সামনে সুযোগ পেতেও পারেন, সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো আসলে কোথায় কি ল্যাকিংস আছে বলে আপনি মনে করছেন? না, মোরলেস আমি যেটা মনে করি যে একভাবে চিন্তা করলে যে ওপেনার তো ওপেনিংটাই আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে যে প্রবলেমটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে ওপেনিং প্লেয়ার। আর আরেকটা প্রবলেম ছিল যেটা আসলে আমাদের তিনজন লেফট আর্ম স্পিনার আমরা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আসলে আমরা খেলাচ্ছিলাম না, দুজনকে বসিয়ে রাখা হয়েছিল। ফলে সেটা একটা গ্যাপ ছিল আসলে, মানে কোচ এবং সিলেকশন কমিটি যেটা আসলে প্রকাশ্য হয়েছে। ফলে এখন দেখার বিষয় ছিল যে এই জিনিসটাকে সিলেক্টররা কিভাবে সমন্বয় করেন। তো এখন আসলে একই সঙ্গে তো আপনি ওপেনিংয়ে পুরো চেঞ্জ করতে পারবেন না, এবং তামিম স্টিল আমি মনে করি যত কিছু স্টিল আপনি তামিমকে আরো একটু চান্স দিতে হবে। কারণ সত্যি কথা হচ্ছে অস্ট্রেলিয়া যে বাজারে ওপেন করতো, অস্ট্রেলিয়ায় 3-4 নম্বর 5 নম্বর 6 নম্বরে ব্যাট করা যত সহজ, ওপেনিং ব্যাট করা তো সহজ নয়। প্লাস এখন দুটো নতুন বল, ওইখানে নতুন বলে বাউন্স থাকে। ফলে অস্ট্রেলিয়ার ওপেনারদের মানে আমরা অন্য দেশের মেলালে হবে না। তারপরেও আমি মনে করি যে নতুন যে রনি তালুকদার অনেকদিন ধরে ভালো করছিল, তাকে চান্স দেওয়ার বিষয়টা ছিল। লিটন দাসও কন্টেন্টার, কিন্তু একই সঙ্গে আসলে একটা সিরিজে আপনি দুইজন নতুন ওপেনারকে দিয়ে একটা ওপেনিং পার্টনারশিপ শুরু করতে পারেন না। ফলে সিলেক্টর আমার ধারণা ওইভাবেই ভেবেছেন, হয়তো রনি তালুকদার লিটন দাস হয়তো টেস্টে লঙ্গের পার্সেন্ট তুলনামূলক ভালো, লিটন দাস ওখানে সুযোগ পেতে পারে। আর লেফট আর্ম স্পিনারদের বিষয়ে যেটা হয়েছে এটা খুব ইন্টারেস্টিং, যে আমরা অস্ট্রেলিয়া নিয়ে গেলাম 3 জন লেফট আর্ম স্পিনার, কিন্তু আসলে দেশে হচ্ছে আমরা লেফট আর্ম স্পিনার মানে একজন কমিয়ে দিলাম, যেটা উল্টা হওয়ার কথা। তো এই জায়গাগুলোতে হয় কি, আমাদের যে আমরা রিসেন্টলি যেটা দেখছি যে আমাদের নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টের একটা ফারাক, যেটা হচ্ছে ক্রিকেটে খুব ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে দেখেন সিলেক্টররা সিলেক্ট করেন 14 বা 15 জন, আর টিম ম্যানেজমেন্ট সেখান থেকে 11 জন নির্বাচন করেন। ফলে তাদের মধ্যে যদি ইউনিফিকেশন না থাকে, চিন্তার ঐক্য বা সমন্বয় না থাকে, তাহলে কিন্তু প্রবলেম হয়। আপনি দেখেন আমরা 3 জন লেফট আর্ম স্পিনার নিয়ে গেলাম, তার মানে আমাদের সিলেকশন পলিসি ছিল কি যে উইল প্লে টু আওয়ার স্ট্রেংথ, আমরা উইকেট যেমন হোক আমরা লেফট আর্ম স্পিনার বেশি খেলাবো, আমাদের শক্তিটাই প্রয়োগ করবো। কিন্তু যেটা আমরা দেখলাম যে কোচ আবার চিন্তা করলেন যে তা না, তিনি মনে করেন যে ওখানে আমাদের লেফট আর্ম স্পিনার কাজে লাগবে না, স্পিনার না আমাদের পেস বোলিং, সেটাও কাজে লেগেছে হয়তো। কিন্তু আমি বলছি যে এই যে গ্যাপটুকু, ফলে হলো কি আমাদের স্কোয়াড কিন্তু 15 জন থেকে 13 জন হয়ে গেল, কারণ দুইজনকে কিন্তু এক ধরনের বিবেচনাই করা হচ্ছিল না। সো যদি এরকম থাকতো, এরকম যদি নাই খেলাবো, তাহলে ওই জায়গায় কিন্তু আমরা মিডল অর্ডার একজন ব্যাটসম্যান নিতে পারতাম, একজন ব্যাকআপ ওপেনার নিতে পারতাম, ইভেন একজন পেসারও নিতে পারতাম। আমি বলছি যে অপশনগুলো তখন অনেক বেশি থাকতো। এই জায়গাটায় আমি মনে করি যে এটা নিয়ে একটু ভাবার সুযোগ আছে, এবং আমরা খুব স্পষ্ট দেখেছি যে কোচ সাক্ষাৎকারে বলেছেন যে লেফট আর্ম স্পিনার তো আমি আনিনি, তার মানে ডিজন করেছেন। এই জায়গাটা যে কোচের যে অতিরিক্ত মানে আমি বলবো যে তার যে অতিরিক্ত জেদ, সেখান থেকে আসলে তাকে বেরিয়ে আসতে হবে। কারণ তিনি একজন লেগ স্পিনার নেওয়া হয়নি বলে যে দুজন লেফট আর্ম স্পিনারকে আমি খেলাবই না, যেখানে 2-3টা ম্যাচে কিন্তু খেলানো দরকার ছিল। যে আমরা তো মনে করি স্কটল্যান্ডের বিরুদ্ধে অবশ্যই খেলানো দরকার ছিল, 3-8 আমরা যদিও রানটা চেস করে ফেলেছি, কিন্তু 318 কিন্তু ওইখানে একজন স্পিনার থাকলে আমার মনে হয় করতে। ইভেন ইংল্যান্ডের সঙ্গে যে 275, ওই দিনও যদি আমরা স্পিনার লেফট আর্ম স্পিনার না নিয়ে খেলতাম, স্পেশালি স্পিনার না নিয়ে আমরা অকেশনাল স্পিনারে খেলতাম, আমরা সাফার করতে পারতাম। এই জেদ থেকে তাকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে কোচের সঙ্গে সিলেকশন কমিটির যে সমন্বয়, কোচ ক্যাপ্টেনের সঙ্গে, এটা যেন থাকে, না হলে কিন্তু এরকম হয় ওনারা 15 জন সিলেক্ট করবেন, কোচের মধ্যে থেকে 2 জন পছন্দ হবে না, উনি 2 জনকে খেলাবেন না, এই প্লেয়াররা সাফার করবে। ফলে এই জায়গাগুলো নিয়ে ভাবনা। বাট আমি সবসময় মনে করি, আমি ব্যক্তিগত জিনিস বিশ্বাস করি যে সিলেকশন নিয়ে আমি খুব বেশি আগে কথা বলতে চাই না, কারণ সিলেক্টররা অনেক দিকগুলো ভেবে করেন, এবং আনলেস দে গেট মানে যেহেতু চান্স পেয়েছেন প্লেয়াররা, ফলে তারা মানে ব্যর্থ হওয়ার আগে আমরা আসলে তাদেরকে মানে কোনো ব্যর্থতায় কোনো ধরনের সমালোচনায় যাওয়া উচিত বলে আমি মনে করি না। আর রাজ্জাকের বিষয়টা আপনি যেটা বলেছেন, এটা ইন্টারেস্টিং বিষয় যে রাজ্জাক ওয়ার্ল্ড কাপের আগে আমরা যেটা দেখেছিলাম যে রাজ্জাক তখন পেকিং অর্ডারে আসলে 4 নাম্বার সিলেক্টরদের বিচারে, যে 3 জন স্পিনার নিয়েছিল। তারপরে এখন যেহেতু এখানে একজন লেফট আর্ম স্পিনার কমানো হয়েছে, কাজে রাজ্জাককে আবার তো মানে আমি জানি না সুযোগ দেওয়ার, কারণ আপনি দেখেন যে সাকিব তো আছেই, আরাফাত সানি, এবং আরাফাত সানিকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না, কারণ দেশে এসে ভালো করেছিল, ওইখানে যে সীমিত সুযোগ একটা ম্যাচ পেয়েছে, খুব যে খারাপ করেছে তা নয়, এবং এখানে এসে কিন্তু সে পারফর্ম করছে। ফলে আপনি এখন যদি আমরা রাজ্জাককে নিয়েছি তাহলে মনে করতে আমরা এতদিন আরাফাত সানিকে খেললাম কেন? ফলে যে কাউকে নেওয়ার জন্য যেমন পয়েন্ট থাকে, কারণ আপনি দেখেন কন্টেন্ডার থাকবে 20 জন, কারণ আমরা কিন্তু 20 জনের পক্ষে কথা বলতে পারবো। যখন কেউ সিলেকশনে বসবে, তার কিন্তু এই যোগ্য 20 জনের মধ্যে 6 জনকে বাদ দিতে হবে। এখন আমরা যদি যারা বাদ গেল তাদের পক্ষে শুরু যুক্তিগুলো দেই, তাহলে হবে কি, মনে হবে আমাদের কথা ঠিক,
কিন্তু আবার আমাদেরকে যদি দিতে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু এদেরকে নিলে তখন কোন আমরা ছয়জনকে সেই বাদ কাজটাই দিব? করব। মনে করেন যে আমি লিটন দাসকে আমি জাস্ট নিলাম, তাহলে আমি কাকে বাদ দিব? রনিকে বাদ দিব। তখন মনে হয় রনি তো তুলনামূলক এক্সপিরিয়েন্স বেশি, তখন কিন্তু ওই ইয়েটা আসবে। কিন্তু আমরা যদি কনটেক্সটটা বাদ দিয়ে বলি যে লিটন তো চাওয়া উচিত, তার এত রান তাহলে কিন্তু মনে হবে লিটন তো নেওয়া উচিত। এরকম করলে তো টিম হবে 20-22 জনের, আসলে সেটা তো সম্ভব না। একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দুটো ফলে ব্যাপার আমার হয়ে কাছে মনে হয় যে ইটস ওকে, আমরা দেখি যেহেতু বাংলাদেশ দল ভালো করছে, ফলে ওই রিদমের মধ্যে আসে। আবুল হাসান আমি মনে করি যেটা ভালো কামব্যাক, কারণ আবুল হাসান যে মানে অনেক পটেনশিয়াল প্লেয়ার। কিন্তু আমার কাছে মনে হয়, হয়তো আমি মনে করি যে ফারুক ভাইরা তো সেভাবে ভাবছেন যে আমাদের কিন্তু পেস বোলিং অলরাউন্ডারের যে ঘাটতি, আমার কাছে মনে হয় যে আবুল হাসানকে শুধু বোলার হিসেবে চিন্তা না করে আমরা যদি ওই all-rounder জায়গায় হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু একটা বড় ঘাটতি আসলে পুষে বড় যেতে ঘাটতি পারে। পোষা যাবে। কারণ একজন পেস বোলিং অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডার আমাদের সাবকন্টিনেন্টে খুব কার্যকর, কিন্তু পেস বোলিং অলরাউন্ডার পৃথিবীর অন্যান্য জায়গায় গেলেও World-এ সেও একজন মানে খুবই কার্যকরী হবে টিমের ব্যালেন্সের জন্য। খুব মিরপুরে অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আধিপত্য দেখালো বাংলার ইয়াং টাইগাররা। 7 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলকে 140 রানে হারিয়ে 2-0 এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 4 উইকেটে 259 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 43.2 বলে মাত্র 119 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ব্যাট হাতে 73 রান ও বল হাতে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুরে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শুরুতেই কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ব্যাটিং লাইন আপ। দলীয় 36 রানেই ওপেনার সাইফ ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে মাশরাফি মুশফিকদের উত্তরসূরিরা। এক পর্যায়ে স্কোরবোর্ডে মাত্র 72 রান তুলতেই টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে খুইয়ে বিপাকে পড়ে তারা। এর পরপরই ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশের যুবারা। চতুর্থ উইকেটে অধিনায়ক শান্তর সাথে দলের হাল ধরেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির হোসেন। দুজনে মিলে গড়েন 107 রানের দুর্দান্ত এক জুটি। দলীয় 179 রানে এবং ব্যক্তিগত 73 রানে শান্ত হোয়াইট হেডের শিকারে পরিণত হয়ে সাজঘরের পথ ধরলেও অপর প্রান্তে অবিচল ছিলেন জাকির। পঞ্চম উইকেটে সাইফুদ্দিনকে সাথে নিয়ে 80 রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে পাইয়ে দেন 259 রানের চ্যালেঞ্জিং স্কোর। জাকির 81 রানে অপরাজিত ছিলেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়া যুবারা। স্কোরবোর্ডে মাত্র 22 রান তুলতেই 2 উইকেট হারায় অতিথিরা। এরপর অধিনায়ক মাখানায়া সেই বিপর্যয়ের হাত থেকে দলকে টেনে তোলার চেষ্টা করলেও তাতে খুব একটা লাভ হয়নি। মাত্র 19 রান করে তিনিও ফিরে গেলে সেই প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয় প্রোটিয়া যুবাদের। প্রোটিয়া যুবাদের আসা যাওয়ার মিছিলে কিছুটা ব্যতিক্রম ছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান কেইলি ভেরাইনি। দলের পক্ষে সর্বোচ্চ 47 রান করেন তিনি। বাংলাদেশের পক্ষে নিহাদুজ্জামান 21 রানে সর্বোচ্চ 3টি, মোসাব্বেক, সালেহ ও শান্ত 2টি করে উইকেট লাভ করেন। শেষ পর্যন্ত 40 বল বাকি থাকতেই 119 রানে গুটিয়ে যায় ডিভিলিয়ার্স স্টেইনের উত্তরসূরিরা। এই নিয়ে টানা 2টি ম্যাচে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা চলে যাচ্ছি আবার মামুন ভাইয়ের কাছে। আচ্ছা মামুন ভাই, এই যে আমরা দেখেছি যে ঢাকায় বিসিবি টাইগারদের সম্বর্ধনার আয়োজন করেছে এবং এর আগে আমরা চট্টগ্রামেও টাইগারদের আসলে একটা সম্বর্ধনার আয়োজনের কথা শুনেছিলাম, তো সেটি হলো না। আসলে এই ব্যাপারটি নিয়ে কি বলবেন? এই ব্যাপারটা খুবই হাস্যকর মানে কি আসলে কি বলবো। প্রথম কথা হচ্ছে আমি খুব অবাক হয়েছিলাম যেদিন শুনলাম যে 2টা সংবর্ধনা হবে। প্রথম আপনি আমার বলেন 2টা সংবর্ধনা হইতে হবে কেন? যখনই আপনি কোনো একটা সংবর্ধনাকে 2 ভাগে ভাগ করেন তখনই জিনিসটার ওয়েট কমে যায়, ওজন কমে যায়। আপনি কি আপনার জন্মদিন 2টা পালন করেন? অবশ্যই না, কখনোই করেন না। আমি খুব অবাক হচ্ছিলাম যে কেন, এবং হোয়াই ইটস ইন চিটং। চিটং কেন? যদি এমন হতো যে চিটংয়ের সবচেয়ে বেশি প্লেয়ার, ধরলাম যে এখানে ধরেন যে সবচেয়ে বেশি প্লেয়ার বা ন্যাশনাল টিমের, তাহলে একটা রিজন থাকতো। ইটস নট দ্যাট। আমাদের সবচেয়ে বেশি প্লেয়ার হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এখন ওই অঞ্চলে, মাগুরা ওই অঞ্চলে। আমাদের ক্যাপ্টেন মানে কোনো কারণ নাই, বা চিটংয়ের একজন আমাদের সব জিতিয়েছে তাও না, তাহলে কেন চিটংয়ে? বাংলাদেশের সেকেন্ড সিটি। এখন এরকম যদি ধরা হয় তাহলে বাংলাদেশের সেকেন্ড সিটি চিন্তা করলে এরকম সেকেন্ড সিটির আরো অনেক কিছু হওয়া উচিত যেগুলো চিটংয়ে হয় না। বা যদি হতো তাহলে শুধু চিটংয়ে হবে, যে আমাদের সংবর্ধনাটা এবার আমরা চিটংয়ে দিব। ঠিক আছে, ঢাকা আমরা ডিসেন্ট্রালাইজ করলাম, তাহলে কিন্তু এটা যুক্তি হতে পারতো। 2 জায়গায় হবে, ঢাকা হবে, চিটং হবে। আপনি ভাবেন প্লেয়ারদের 2 জায়গায় সংবর্ধনায় হাজির হইতে হবে, এবং মানে এটা খুবই ফানি। এটা এই ব্যস্ত শিডিউলের মাঝখানে হ্যাম্পার করে। তারপর একদিন চিটংয়ে যেতে হবে প্লেয়ারদের। আপনি ভাবেন এটা তো খুব ওয়াইজ ছিল না। বিসিএল চলছে, সামনে পাকিস্তানের সিরিজ আছে। এটা কেন ছিল? কারণ ওয়াজ ক্লিয়ার। কারণ আমরা জানি যে ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা তিনি এখানে ছিলেন। ধারণা করা হচ্ছে, আমাদের যেটা ধারণা, সাধারণ ধারণা, কিন্তু প্রশ্ন উঠেছিল যে হয়তো তার জন্য এখানে করা হচ্ছে ইলেকশন আগে। অতীতে তো কখনো চিটংয়ে সংবর্ধনা দরকার পড়েনি। আইসিসি ট্রফি যখন জিতলাম তখন তো ক্যাপ্টেন ছিলেন চিটংয়ের আকরাম খান, কিন্তু তখন তো চিটংয়ে হয়নি, তখন এই মানিক ব্যবহৃত হয়েছিল। দরকার পড়লো কেন? চিটংয়ের একজন, তার সামনে নির্বাচন। তো নির্বাচন কমিশন তারা মনে করেছে এটা ঠিক হবে না। আমার পয়েন্ট হচ্ছে এই জিনিসটা যে আমরা করলাম, করে কিন্তু এরকম একটা জিনিসকে আমরা একটু লেজে করে ফেললাম, যেটা যে বাতিল করতে হলো এটা খুব সম্মানের কথা না। জিনিসটা কি দাঁড়ালো যে আমরা আমাদের দলকে সংবর্ধনা চিটংয়ে দিতে চেয়েছিলাম এবং চিটংয়ের মানুষ আশা করেছিল, এবং
সেটা তারা হতাশ হলো। এটা করলাম আমাদের রাজনৈতিক এবং আমাদের কিছু অদ্ভুত সিদ্ধান্তের কারণে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর বিষয় দেখেন, সংবর্ধনা যেটা হবে, আমি আজকে খুব মনোযোগ দিয়ে দেখছিলাম কৌতূহল নিয়ে কি হবে সংবর্ধনা। আমরা কিন্তু জানছি যে ব্যান্ড শো হবে, বেশ কিছু বড় বড় দেশের ব্যান্ড দল band। এসে গান করবে। এখন দেশ সেরা ব্যান্ড গাবে, ঠিক আছে, আপনি দেখবেন আমার যেটা ভয় আশঙ্কা, এবং আমি আশা করি যে তাদের এই জিনিসটা হবে না আর কি, যে মনে হবে একটা ব্যান্ড শো হচ্ছে, মাঝখানে ক্রিকেটাররা কিছুক্ষণ গিয়ে হাতটা দেখে আসবে। এটা তো হতে পারে না, এটা ক্রিকেট দলের সংবর্ধনা। আর 10টা ব্যান্ড শোর সঙ্গে এটা ব্যান্ড শোটা মুখ্য হবে না, ক্রিকেট দলের সংবর্ধনা মুখ্য হবে। ক্রিকেটাররা সবাই প্রতিক্রিয়া দিবেন, তারা যে মানুষ আসবে তাদের এন্টারটেইন করতে হবে মানুষকে। তো এমন একটা হয়তো প্রত্যেকে এমন একটা গল্প বললেন যেটা কোনো মিডিয়া আসেনি, তাদের বিশ্বকাপের একটা স্মরণীয় মোড় তারা বললেন, সামথিং লাইক দ্যাট, বা প্রত্যেক তাদের ক্রিকেটারই সেটা ব্যক্ত করলেন। অথবা আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, এরকম হতে পারে, বা মনে করেন যে তাদের পারফরমেন্সের ভিত্তিতে, বা মনে করেন যে ইভেন তাদের কাছে যদি ওরকম যে তারা যে ম্যাচ শেষে তারা যে নিজেরা সেলিব্রেশন করেন, যে ভিডিও থাকে যেটা আমরা দেখতে পাই না, হয়তো সেই ভিডিওটা কোনো একটা প্লে করা হলো, মানুষ দেখলো, মানে এই জন্য। তারপর হচ্ছে তাদের কিছু স্মৃতিচারণ বা তাদের কাছে কিছু তাদের পুরস্কার জনগণের সাথে শেয়ার করা, মানে এইটা হচ্ছে কি, এটা ইন্টারেক্টিভ হতে পারে। এখন কি হবে, ব্যান্ড শো হবে এবং তেমন ব্যান্ডরা চিৎকার হইচই করবে, এবং সেইটা বাংলাদেশের 100টা বৈশাখী উৎসব, বা মনে করেন প্রথম কি বলে আমাদের 31 উৎসবে যেরকম হয়, বা কোনো একটা স্কুলের সুবর্ণ জয়ন্তীতে যেরকম হয়, সেইরকম একটা উৎসব যদি হয়, যে আমি মানে মনে করি যে এটা খুব প্লেজেন্ট ব্যাপার হবে না। যেটা আমরা বিশ্বকাপের উদ্বোধনীতেও দেখেছিলাম, যে অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে কিন্তু ক্রিকেটকে খুঁজে পাওয়া যায় না, এবং ক্রিকেটকে খুঁজে পাওয়া যায় না বলেই বিভিন্ন অনুষ্ঠানে ক্রিকেটের আজকে এই অবস্থা। এবং এই জন্যই কিন্তু এই ক্রিকেটে আপনার মনে করেন যে আমরা যখন চিৎকার করছি অন্যায় হয়, অবিচার হয়, এই জন্যই হয়, কারণ পুরো ক্রিকেটের মধ্যে অন্য অনেক বিষয় তো ঢুকে আছে। ক্রিকেটের অবস্থা হাসপাস করার অবস্থা হয়, এবং আমি খুব আশঙ্কিত যে কালকের অনুষ্ঠান এরকম হবে। তবে আমি আশঙ্কা যদি করছি, আশা করছি যে শেষ পর্যন্ত জিনিসটা এরকম হবে না। পুরোপুরি একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দেওয়া, মানে ঠিক আমি জানি না, এগুলা এই জায়গাগুলোতে একটু ক্রিকেটের মনিটরিং সূচি করা আপনি কিন্তু দেখবেন, এবং আমি দেখলাম যে মনে হচ্ছে যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট একটা ইভেন্ট করছে। ইটস নট দ্যাট, এটা একটা ন্যাশনাল ইমোশনের ব্যাপার, তার সঙ্গে ক্রিকেট আছে, ক্রিকেট এবং ইমোশনকে মিলাতে হবে, এখানে কোনো মানে ব্যান্ড শো আমি জানি না। আচ্ছা মোহন ভাই, আমি অন্য একটা প্রসঙ্গে যাব, ছোট্ট করে জানতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে এই যে একটা তড়িঘড়ি করে বিসিএল নামক একটা টুর্নামেন্ট আমাদের পাকিস্তান সফরের আগে আসলে বিসিবি দিল, এটাতে আসলে আমরা দেখেছি যে খেলোয়াড়দের মাঝখানে অনেক ক্লান্তি বিরাজ করেছে। আমরা একদম সচক্ষেই সামনে থেকে দেখেছি, বোলিং এ, ব্যাটিং এ, ফিল্ডিং এ, সব ক্ষেত্রেই। তো আসলে বিসিবির এটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে? যদি একটু বিশ্রামের তালিকাটা একটু বাড়িয়ে দিয়ে যদি নিজেদের ভিতরে দুটো প্রস্তুতি ম্যাচ খেলা যেত, তাহলে কি এই জিনিসটা মানে আরো ভালো হতো কিনা, বা এই ব্যাপারে আসলে কি করা যেতে পারতো, বা এই বিষয়টা কিভাবে দেখছেন বিসিএল এর বিষয়টা? এটা আসলে থেকে এটা মানে কি বলা যায়, দুই দিকেই আসলে যুক্তি আছে। প্রথম কথা হচ্ছে এমনি তো দুইটা প্রস্তুতি ম্যাচ খেলা যেতেই পারতো, কিন্তু প্রস্তুতি ম্যাচের ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রস্তুতি ম্যাচটা ঠিক মানে ওই রকম মানে প্লেয়ারদের মধ্যে যে এক ধরনের যে তাড়না থাকা, কম্পিটিটিভ ম্যাচ হলে যেটা টিম ম্যানেজমেন্টের তাগিদ থাকে যে জিততে হবে আমাদের, প্রস্তুতি ম্যাচের একদমই মানে জাস্ট সবাই ওই জিনিসটা থাকে না, হয়তো সেই কারণে এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কিন্তু স্টিল আমি মনে করি যে এটা আমার কাছে কেন যেন মনে হয় যে প্লেয়ারদের এত লম্বা একটা টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ লং, তারপরে আমার কাছে মনে হয়েছে যে হয়তো গ্যাপটা আরেকটু বেশি হলে আমরা তো খেলার মধ্যেই ছিলাম, ফলে হয়তো কন্ডিশনিং ক্যাম্প করে একটা দুটো প্র্যাকটিস করেই হয়তো আমরা নামতে পারতাম। আর এখানে যেহেতু টেস্টটা হবে, ফলে ঠিক একদম তো এটা তো ওয়ান ডে টুর্নামেন্ট না যে এরা ওয়ান ডে খেলতে হবে। আমরা কিন্তু পাকিস্তানের সঙ্গে যে সিরিজটা খেলবো তার তো টেস্ট আছে, এবং টেস্টটা যখন বিষয়টা হয় কি ওয়ার্ল্ড কাপ ছাড়া বা এরকম টুর্নামেন্ট ছাড়া যখন একটা সিরিজ হয়, তখন টেস্ট হচ্ছে মোর ইম্পর্টেন্ট। এই জিনিসটাও তো আমাদের হয়তো অনুধাবন করতে হবে বা আমরা করতে চাই না হয়তো। আগামী মাসে পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। বিসিবির পক্ষ থেকে এমনটি জানিয়েছেন বিসিবির পরিচালক ও বাংলাদেশ ওমেন্স উইং এর চেয়ারম্যান এম.এ. আউয়াল। শুক্রবার ধানমন্ডির আবাহনী মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের উদ্বোধন করতে এসে এমনটি জানান আউয়াল। সেই সাথে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে বিসিবি কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। বাংলাদেশের ক্রিকেটে নারীদের এগিয়ে নিতে প্রথমবারের মতো 12 দলের অংশগ্রহণে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। উদ্বোধনী ম্যাচে মোহামেডান মুখোমুখি হয় ওরিয়েন্টাল স্পোর্টিং ক্লাবের। সকালে এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে গণমাধ্যমকে নারীদের ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান ওমেন্স উইং এর চেয়ারম্যান। পাকিস্তানের সাথে আমাদের ইনভাইট করেছে আর কি, এখন দেখি আমরা যদি ওরা ন্যাশনাল টিম খেলবে কিনা, অন্য কোনো মানে একটা এ টিম এই ধরনের যদি দেয়, তাহলে সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করে আমরা ওই ন্যাশনাল টিমের বা না পাঠিয়ে বা ন্যাশনাল টিমের প্লেয়ারে যাবে, এটা বিসিবি একাদশ বানিয়ে কিছু ম্যাচ খেলার জন্য পাঠিয়ে দেবো। বিভিন্ন টিম খেলে আসছে, তো খুব একটা মানে প্রবলেম হয়নি। তারপরে এই দিক থেকে আমরা ওই জিনিসটা মেনটেন করেই আমরা টিম পাঠাবো আর কি। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, আমরা আসলে এম.এ. আউয়াল সাহেবের যে বক্তব্যটা শুনলাম, তাতে হয়তোবা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল পাকিস্তানে যাবে। যদি নিরাপত্তার প্রশ্ন আসে,
তাহলে কেন নারী ক্রিকেট দলকে পাঠানো? আর যদি নিরাপত্তার ব্যাপারে যদি কোনো শঙ্কা না থাকে, যদি নিরাপদ মনে করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয় দলকে বা কেন পাঠানো হবে না? বিষয়টা যদি এইভাবে করে আমরা দেখি, তাহলে এই বিষয়ে আপনি কি বলবেন? এটা হচ্ছে তার মানে আমাদের নারীদের নিরাপত্তা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত না। সেটাই তো আসলে তারা অনিরাপদ থাকলে আমাদের কোনো সমস্যা নাই, মানে তাই মনে হচ্ছে আমরা যদি এইভাবে দাঁড় করাই। আসলে বিষয়টা কিরকম, ধরেন যে পাকিস্তানে যাওয়াটাও নিয়ে তো আমাদের এগুলো অনেক পুরনো কাহিনী, এবং সেটা নিয়ে আসলে অনেক লজ্জাজনক আসলে কাণ্ড হয়েছে যে আমরা আমাদের সর্বোচ্চ কর্তা ব্যক্তি বা কর্তৃপক্ষ পাকিস্তানকে জানিয়েছে আমরা আসছি, যেটা পরে দেখা গেল বোর্ডের কেউ জানে না, যে জন্য কিন্তু আমাদের ইনফ্যাক্ট এবার এই যে $3 লাখ আমাদেরকে ক্ষতিপূরণ এক ধরনের ক্ষতিপূরণ দিতে হচ্ছে, কিন্তু ওই জন্যই যে আমরা যেহেতু কমিট করেছিলাম। সো পাকিস্তান নিয়ে কিন্তু আমাদের কারো পাকিস্তান প্রীতি একটু বেশি, সেটা আমরা লক্ষ্য করি, এবং সেই পাকিস্তান প্রীতি এত বেশি যে আমরা নিজেদের স্বার্থ ব্যবহার করি, আবার তার জন্য খেলোয়াড়দের ঠেলে তো আমরা দ্বিধা করি না। বিষয়টা এরকম কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় যে নারী পুরুষ যেই হোক, পাকিস্তান যদি আনসেফ হয় সবার জন্য আনসেফ, আর পাকিস্তান সেফ হলে সবার জন্য সেফ। এবং পাকিস্তান এখন পর্যন্ত সেফ যে তার কোনো প্রমাণ আমরা নাই, হয়তো সেফ, কিন্তু ক্রিকেটিং আমরা দৃষ্টিভঙ্গিতে এখনো সেটা প্রমাণিত না, কিন্তু যেহেতু এখনো খুব রেগুলারলি ট্যুর গুলা হচ্ছে না, ফলে কেউই যাচ্ছে না, ফলে এক্সপেরিমেন্টাল 2-1টা দল হয়তো গিয়েছে। কাজে আমার কাছে মনে হয় যে আমাদের নারীদের ক্ষেত্রে যে যদি আমরা এরকম মনে করি যে নারীরা তো যথেষ্ট খেলার সুযোগ পায় না, এবং যেহেতু সুযোগ পায় না বলে পাকিস্তানের যেহেতু সুযোগ আছে কাজে ওদেরকে পাঠিয়ে দিই, বিষয়টা এরকম দৃষ্টিভঙ্গিতে দেখলে আসলে খুবই বাজে দৃষ্টিভঙ্গিতে দেখা হবে। এমনি ধরেন যে নারী ক্রিকেট নিয়ে বা আমাদের নারী খেলাধুলা নিয়ে বা আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সেটাই তো অত্যন্ত দুঃখজনক আসলে। আমি যেটা মনে করি যে আমাদের নারী ক্রিকেট বা নারীর খেলাধুলা এইভাবে দেখা উচিত যে তারা কতটা ভালো করলো খারাপ করলো সেটা একটা পার্ট, কিন্তু আমি মনে করি তার চেয়ে বড় পার্ট হচ্ছে আমার যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে মেয়েরা যদি খেলে, এবং শুধু মেয়ে প্লেয়াররা না, আমাদের সাধারণ মেয়েরা, আমাদের স্কুলের মেয়েরা, আমাদের মানে সোজা ভাষা হচ্ছে নারীর খেলাধুলার ক্ষেত্র যেন হয়। ধরেন যে বাংলাদেশ ন্যাশনাল টিম আসছে, এরা চ্যাম্পিয়ন হচ্ছে, আমরা এর হাততালি দিচ্ছি, কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা মেয়ে খেলোয়াড় তৈরি করতে আমরা মানে বাধা দিচ্ছি, আমাদের স্কুলে মেয়েরা খেলতে পারছে না। আগে দেখেন আজ থেকে 20 বছর আগে মেয়েরা ব্যাডমিন্টন খেলতে পারতো, আমি দেখেছি পাড়ায় মহল্লায়। পরিবেশ কিন্তু বদলে যাচ্ছে, এখন আমরা দেখি যে মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে নানা রকম সামাজিক বাধা, সাংস্কৃতিক বাধা, ধর্মীয় বাধা, অনেক ক্ষেত্রে বাধা, সেই বাধাগুলো যেন দূর করতে পারি। আমি তো মনে করি যে নারীর সাফল্যকে, নারীর ক্রীড়ার সাফল্যকে সেই জায়গা থেকে দেখে আমাদের এবং নারীর খেলাধুলা যেন বিস্তৃত হয়, কারণ নারীর খেলাধুলা বিস্তৃত হলে এটা এক ধরনের সামাজিক কি বলা যায়, এক ধরনের সামাজিক নিরাপত্তা তৈরি করে। মেয়েদের এগিয়ে আসার ক্ষেত্রে, একটা মেয়ে যদি খেলতে পারে মাঠে, তাহলে কিন্তু সে সব ক্ষেত্রে আসতে পারে। যখন সে দেখবে যে আমি মাঠে খেলতে পারি, তার মানে আমি বাইরে গিয়ে চাকরি করতে পারি, তার মানে আমি পড়াশোনা করতে পারি, আমি গান করতে পারি। ফলে মেয়েদের খেলাধুলাকে বাংলাদেশে এই জায়গা থেকে ব্যবহার করা উচিত, এবং সেই চিন্তাটাও করা উচিত। কিন্তু কে চিন্তা করবে বলেন? এখন চিন্তা হচ্ছে এরকম যে মেয়েরা খেলছে, বাস একটা উইং আছে, যেহেতু আইসিসি একদম বাধ্য করেছে, কাজে গেলাম, হাততালি দিলাম, এবং হচ্ছে মাঝে মধ্যে তাদেরকে হয়তো কেউ চিন্তা করেন যে পাকিস্তানে পাঠিয়ে পাকিস্তানটা জাস্টিফাইড করলাম। তো এইভাবে দেখলে তো খুব দুঃখজনক। আমরা দেখেছি যে বেশ মানে অনেক দিন বাদেই আসলে জিনিসটা হয়েছে, যে শুভবুদ্ধির উদয় কিনা আমি জানি না, সেটা হচ্ছে গিয়ে ওমেন্স ক্রিকেট লিগটা অন্ততপক্ষে শুরু হয়েছে। এই বিষয়টাতে কি বলবেন? না, নিশ্চয়ই আমি তো মনে করি যে ওমেন্স ক্রিকেট লিগ বা যে কোনো কিছু যখন শুরু হয়, মানে মেয়েদের খেলাধুলা, আমি মনে করি যে এটা খুবই মানে যত বেশি হবে তত আসলে, আমি আবারও বলি যে তত আসলে আমি মনে করবো যে এটা নারী স্বাধীনতার ক্ষেত্রে, নারী অগ্রগতির ক্ষেত্রে একটা বড় ধাপ। এবং আমি সবসময় মনে করি, আমি লিখেওছি, আমি বলবারও চেষ্টা করি যে মেয়েদের খেলাধুলাটা এত সংকীর্ণভাবে দেখলে হবে না। প্রথম হচ্ছে কীরকম, ধরেন মেয়েদের খেলাধুলা আপনি যদি দেখেন, বাংলাদেশ দল খেলছে, এটা কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এটা কিন্তু খুব বেশি মানুষকে অ্যাট্রাক্ট করবে না স্পোর্টিং পয়েন্ট থেকে। কারণ স্পোর্টিং পয়েন্ট থেকে আমরা কিন্তু ছেলেদের যে ক্রিকেট হয় সেটা কিন্তু আমরা পুরুষ ক্রিকেট বলি না, আমরা ক্রিকেট বলি। কেন বলি কারণ সেটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট, সর্বোচ্চ শক্তির ক্রিকেট, সেইটা দেখার জন্য মানুষ আসবে। সো মানুষ ওই মেয়েদের ক্রিকেটটা হবে কি, মানুষের সেকেন্ড ক্যাটাগরি অফ এন্টারটেনমেন্ট, ফলে তাকে খুব বেশি অ্যাট্রাক্ট করবে না, এটা মানুষ খুব বেশি আসবে না। তাহলে এর পারপাসটা কি? আমি টিকিট কেটে মানুষকে দেখাতে পারবো না, মানুষকে এন্টারটেইন করবে না, মানুষ হচ্ছে শুধুমাত্র চাও আমাদের মেয়েরা ভালো করছে, ওকে, এই পর্যন্তই। কিন্তু তাহলে এর পারপাসটা কি? তাহলে এর পারপাসটা হচ্ছে এটাকে সামাজিকভাবে ব্যবহার করা, যে এই মেয়েরা খেলছে, এই মেয়েরা খেলার ফলে আপনার মেয়েও খেলতে পারে, আপনার মেয়েও এরকম হতে পারে, আমার বোনও খেলতে পারে, এবং এইভাবে এগিয়ে আসা। এই এগিয়ে আসাটা মেয়েরা বাইরে বেরিয়ে আসলে তাদের যে স্বাবলম্বিতা তৈরি হবে, তাদের যে জীবনের আরো বড় করে দেখার যে জায়গা তৈরি হবে, আমরা সেই ক্ষেত্রটা তৈরি করা। ফলে দৃষ্টিভঙ্গিটা এই জায়গায় না আনলে আসলে মেয়েদের খেলাধুলা আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি পারপাসফুল হবে না বাংলাদেশে। ওই আমরা আনন্দ করবো মাঝে মধ্যে, আমরা জাস্ট থিওরিটিক্যাল আনন্দ আর কি, যে আচ্ছা আমাদের মেয়েরা ভালো করে, এই পর্যন্ত। সবকিছুতেই একটা এর কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন তৈরি হবে না। আমি মনে করি দৃষ্টিভঙ্গিটা
বদলানো উচিত, একটু ভাবা উচিত যে আমরা মেয়েদের খেলাটা আমরা কেন খেলাচ্ছি, এটি আমরা কি অর্জন করতে চাই এবং কি অর্জন করতে পারি। আমি মনে করি পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে আমাদের অর্জন করার সুযোগটা অনেক বেশি, মানে মেয়েদের খেলা দিয়ে আমরা এগোয়ে আগাতে পারি। মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ কথা দর্শকদের আসলে জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার, সাবেক অধিনায়ক, সাংবাদিক ও ধারাভাষ্যকার রিচি বেনো আর নেই। বৃহস্পতিবার সিডনিতে রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় তার। ত্বকের ক্যান্সারের কাছে হার মানতে হলো ক্রিকেটের কণ্ঠস্বরকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। তার মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট বিশ্ব। বেনোর মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, সাবেক অধিনায়ক ও ক্রিকেটাররা। থেমে গেল ক্রিকেটের কণ্ঠ। বেশ কিছুদিন ধরেই ত্বকের ক্যান্সারে ভুগছিলেন বেনো। গেল বছর নভেম্বরে তার ক্যান্সার সংক্রমণের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর থেকেই গণসম্মুখে আসা কমিয়ে দেন সাবেক এই অজি অধিনায়ক। এর আগে 2013 সালে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন এই কিংবদন্তি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে 1930 সালে জন্ম নেন বেনো। লেগ স্পিনার অলছর বিবিসি রেডিওর হয়ে ধারাভাষ্য শুরু করেন তিনি। এর 3 বছর পর চ্যানেল 9-এর মাধ্যমে আসেন টেলিভিশনে। তার ধারাভাষ্য ক্রিকেটকে আলাদা মাত্রা দিয়েছিল। ধারাভাষ্যকার হিসেবে তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তাকে নাম দেয়া হয় ভয়েস অফ ক্রিকেট। 1977 সাল থেকে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার চ্যানেল 9-এর প্রধান ধারাভাষ্যকার। শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হার মেনে 84 বছর বয়সে থেমে গেল 22 গজের খেলার কণ্ঠ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। শনিবার আইপিএলে এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। আসরের প্রথম ম্যাচে ফেভারিট মুম্বাই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে শাহরুখ খানের কেকেআর। ঘরের মাটিতে তাই এই ম্যাচেও দর্শক সমর্থকদের আরও একবার উল্লাসে মাতাতে চায় গম্ভীর সাকিবরা। তবে সে হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। এদিনও কলকাতার হয়ে মাঠ কাঁপাবেন আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পাওয়া সাকিব আল হাসান। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে কেকেআর। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে 48 রান দিয়ে একটি উইকেট শিকার করেছিলেন সাকিব। নাইজেরিয়ার ফুটবলার লাডি বাবালোলা। একসময় ঢাকার মাঠ কাঁপানো এই ফুটবলার অবসর নেয়ার পর ক্লাব কোচের দায়িত্ব নিয়ে এসেছিলেন বাংলাদেশে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়েছিল তাকে। তবে ভিন্ন লক্ষ্য নিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও এসেছেন তিনি। সকার ক্লাব ফেনীর কোচের ভূমিকায় তার লক্ষ্য একটাই, ভালো কিছু করে দেখাতে চান লাডি বাবালোলা। 1995 সালে প্রথম ঢাকা মোহামেডানে বিদেশি ফুটবলার হিসেবে খেলতে বাংলাদেশে এসেছিলেন নাইজেরিয়ান ফুটবলার লাডি বাবালোলা। পরবর্তীতে ঢাকার অন্যান্য ক্লাবের হয়েও খেলেছেন তিনি। ফুটবলার হিসেবে ঢাকার মাঠে তার ক্যারিয়ার শেষ হলেও বাংলাদেশের ফুটবলে বারবার ফিরে এসেছেন এই নাইজেরিয়ান। 2012 সালে প্রথমবারের মতো কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের। তবে সেবার বেশ বাজেভাবেই প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করেছিল লাডি বাবালোলার শিষ্যরা, যার ফলস্বরূপ কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। মাত্র 2 দিন আগে প্রিমিয়ার লিগের দল সকার ক্লাব ফেনীর প্রধান কোচের দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে এসেছেন এই নাইজেরিয়ান। তবে এবারের ব্যর্থতার পুনরাবৃত্তি হতে দিতে চান না তিনি। লোলার দল সকার ক্লাব ফেনী এবারের লিগে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে পেয়েছে হারের স্বাদ। তবে কোচের দায়িত্ব নিয়ে ক্লাবটির হয়ে ভালো কিছু করে দেখাতে চান লাডি বাবালোলা। আমাদের দলটি বেশ ভালো, দলের প্রতিটি সদস্য পরিশ্রমী। শেষ ম্যাচের হার থেকে আমাদের ভুলগুলো ধরতে পেরেছি। আমি মনে করি ভুল শুধরে নিতে পারলেই আমরা ভালো কিছু করে দেখাতে পারবো। লোলার মতে তাদের সময়ের ক্লাব ফুটবল এবং এখনকার ক্লাব ফুটবলের মধ্যে তফাৎ অনেক। সেই সাথে এদেশের ঘরোয়া ফুটবলও অনেকখানি এগিয়েছে। পাশাপাশি তখনকার মাঠের চেয়ে এখনকার মাঠের মানও অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি। আমাদের সময়কার ফুটবলের চেয়ে এখনকার ফুটবল অনেক এগিয়ে গেছে, যা শুধুমাত্র আকাশ এবং পাতালের মধ্যেকার দূরত্বের সাথেই তুলনা করা যায়। এদেশের ফুটবল অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, যা কিনা ফুটবলের জন্য বেশ ইতিবাচক। কোচের দায়িত্ব নিয়ে আবার ফিরে এসেছেন বাংলাদেশে। ভালো কিছু করার চ্যালেঞ্জটা কতটুকু নিতে পারেন সেটি হয়তো সময়ই বলে দিবে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের টেনিসের খবর। বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ডিপ্লোমেট কাপ টেনিস প্রতিযোগিতা 2015। জাতীয় টেনিস কমপ্লেক্সে শুক্রবার এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আর হাই কমিশনারদের অংশগ্রহণে টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, ভারত, পাকিস্তান ও জাপানের মতো দেশগুলোর রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারাও প্রতিযোগিতায় অংশ নিয়েছে। পুরুষ একক ও দ্বৈতে মোট 23 জন আর মহিলা এককে 2 জন এবং ফান টেনিসে রয়েছে 6 জন প্রতিযোগী। এই টুর্নামেন্টকে নিয়ে বেশ আশাবাদী দেশের টেনিস সংশ্লিষ্টরা।
স্প্যানিশ প্রিমিয়ার লিগের খবর। শনিবার মাঠে নামছে লা লিগার শিরোপা প্রত্যাশী সব দলগুলোই। রাত 8টায় সান্তিয়াগো বার্নাব্যুতে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এইবারের। অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে মালাগার বিপক্ষে। আর রাত 12টায় লিওনেল মেসির বার্সেলোনা মুখোমুখি হবে সেভিয়ার। লা লিগার 30 রাউন্ডের খেলা শেষ, বাকি মাত্র 8টি ম্যাচ। 74 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লিওনেল মেসির বার্সেলোনা। কাতালান ক্লাবটির চেয়ে 4 পয়েন্ট কম রিয়াল মাদ্রিদের। আর বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ লিগ শিরোপার রেসে বেশ খানিকটা পিছিয়ে, তাদের সংগ্রহ 65 পয়েন্ট। তাই লা লিগার শিরোপা লড়াইকে এখন 2 ঘোড়ার রেস বললেও হয়তো ভুল হবে না। আর এই রেসে রিয়ালের চেয়ে কিছুটা এগিয়ে আছে বার্সা। ফেব্রুয়ারিতে মালাগার কাছে হারের পর টানা 9 ম্যাচ জিতেছে কাতালান জায়ান্টরা। এতেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে লুই এনরিকের দল। এবার তাদের প্রতিপক্ষ সেভিয়া। শক্তিতে এগিয়ে আছে বার্সাই। এছাড়া 30 ম্যাচে 33 গোল করা মেসি ও 25 ম্যাচে 17 গোল করা নেইমার আছেন দারুণ ছন্দে। তাই সেভিয়ার বিপক্ষে জয় তুলে নিতে বেগ পাবার কথা না বার্সেলোনার। অন্যদিকে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে সেভিয়া চায় শীর্ষ 4 থেকে মৌসুম শেষ করতে। যদিও বার্সার বিপক্ষে রেকর্ড তাদের পক্ষে কথা বলছে না, কিন্তু দলটির কলম্বিয়ান স্ট্রাইকার কার্লোস আর্তুরো বাক্কা 17 গোল করে আছেন দারুণ ফর্মে। আর খেলাটা নিজেদের মাঠে হওয়ায় জয়ভূন্য কিছুই ভাবছে না ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে হারের পর টানা 2 জয়ে আবারও শিরোপা দৌড়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তবে মাদ্রিদিস্তানদের জন্য তার চেয়েও স্বস্তির খবর, এই ম্যাচ খেলতে পারবেন লা লিগায় এই মৌসুমে সর্বোচ্চ 37 গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো। রায়ো ভায়াকানের বিপক্ষে হলুদ কার্ড দেখে সাসপেনশনে পড়লেও রিয়াল মাদ্রিদের আপিলে তা প্রত্যাহার করে নিয়েছে লিগ কমিটি। তবে রোনালদো খেলতে পারলেও হামেস রদ্রিগেজ ও টনি ক্রুসের সাসপেনশন বহাল আছে। এছাড়া চোটের কারণে খেলতে পারবেন না গ্যারেথ বেল। কিন্তু প্রতিপক্ষ দুর্বল এইবার, যেই দলটির বিপক্ষে কখনো হারেনি লস ব্ল্যাঙ্কোসরা। আর খেলাটাও নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়ায় পুরো 3 পয়েন্টই চায় কার্লো অ্যাঞ্চেলোত্তির দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার বার্নলির মাঠ টার্ফ মুরে আতিথ্য দিতে যাচ্ছে টেবিলের 2 নম্বরে থাকা দল আর্সেনাল। ম্যাচটি শুরু হবে শনিবার রাত 10:30টায়। আরেক ম্যাচে রাত 8টায় অ্যাস্টন ভিলাকে আতিথ্য দিতে যাচ্ছে টেবিলের 6 নম্বরে থাকা টটেনহাম হটস্পার। দু দলের এই ম্যাচ শুরু হবে শনিবার রাত 8টায়। টেবিলের তলানির দল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বার্নলি, কিন্তু তারপরও এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না আর্সেনাল। কেননা টেবিলের শীর্ষ দল চেলসির বিপক্ষে এখনো 7 পয়েন্টে পিছিয়ে আছে তারা। তাই এই ম্যাচেও পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে আর্সেন ওয়েঙ্গারের দল। পরিসংখ্যান অবশ্য আর্সেনালের পক্ষেই, কেননা লিগের শেষ 7 ম্যাচের প্রতিটিতেই জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে শেষ 5 ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে বার্নলি। এদিকে ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরছেন উইলশিয়ার ম্যাথিউরা। এছাড়া শেষ 10 ম্যাচে 10 গোল করা অলিভার জিরুদও আছেন দারুণ ফর্মে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে বার্নলির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় এখন গানাররা। বুন্দেসলিগার খবর। বুন্দেসলিগার ম্যাচে শনিবার আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে আতিথ্য দিতে যাচ্ছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। 67 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাভারিয়ানরা। অন্যদিকে 35 পয়েন্ট নিয়ে টেবিলে 8 নম্বরে আছে এখন ফ্রাঙ্কফুর্ট। আরেক ম্যাচে টেবিলের 3 নম্বরের দল বরুশিয়া মনশেন গ্ল্যাডবার্গের মাঠে আতিথ্য নিতে যাচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড। 2 ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধে 7:30টায়। ঘরের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। তাই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাভারিয়ানরা, কেননা প্রতিপক্ষের বিপক্ষে শেষ 7 বারের দেখায় 6 বারই জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে শেষ 7 অ্যাওয়ে ম্যাচের একটিতেও জেতেনি ফ্রাঙ্কফুর্ট। এদিকে নিজেদের মাঠে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে 32 বারের দেখায় মাত্র একবারই হেরেছে স্বাগতিকরা। যদিও ইনজুরির সমস্যা কিছুটা হলেও ভোগাবে পেপ গার্দিওলাকে, কেননা ইনজুরির কারণে দলে থাকছেন না অ্যারিয়ান রোবেন, ডেভিড আলাবা। সেই সাথে সোয়ান স্ট্রাইকারের থাকাটাও অনিশ্চিত। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন ফ্রাঙ্ক রিবেরি। তাই সব মিলিয়ে প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিতেই মাঠে নামবে পেপ গার্দিওলার শিষ্যরা। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে ঢাকার ক্যান্সার রোগ বিষয়ক ডাক্তারদের অংশগ্রহণে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে অনকোলজি ক্রিকেট লিগ 2015। রাজধানীর মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে এ খেলা আয়োজন করা হয়। শুক্রবার দিনব্যাপী এ খেলায় অংশগ্রহণ করে 8টি দল। ঢাকার বিভিন্ন নামকরা হাসপাতালের অনকোলজি বিভাগের ডাক্তারদের নিয়ে সকাল থেকেই শুরু হয় এ আয়োজন। বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এই সৌজন্যমূলক টুর্নামেন্ট আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোয়াররফ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের বিপণন বিভাগের পরিচালক জনাব বি.কে রয়। সেই সাথে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিশকাতুল মনোয়ার। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাশরাফি বাহিনীকে সম্বর্ধনার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ। দেশ সেরা ব্যান্ড দলের অংশগ্রহণের পাশাপাশি থাকবে দেশীয় সংস্কৃতির নানা পরিবেশনা।
অনূর্ধ্ব-19 ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও আধিপত্য ইয়াং টাইগারদের। প্রোটিয়া যুবাদের 140 রানে হারিয়ে সিরিজে 2-0 এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আগামী মাসে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল, জানালেন বিসিবির উইমেন্স উইং এর চেয়ারম্যান। এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার, সাবেক অধিনায়ক, সাংবাদিক ও ধারাভাষ্যকার রিচি বেনো আর নেই। বৃহস্পতিবার সিডনিতে রাতে ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।